লাগতেছে। আব্রাহাম ছাড়ো। এইভাবে কেউ বুকে কামড় দেয় নাকি? ইস ছাড়ো বলতেছি। আমার কিন্তু কষ্ট হচ্ছে। উফ, আদর করার সময় একদম কথা বলবে না। ঠিকমতো আদর করতে দাও তো। কতদিন থেকে বলতেছি যে চলো ফিজিক্যাল করি, আর এত কিছুর পর তোমাকে কাছে পেলাম জানো? একটা কথা বলবে না, চুপচাপ আদর করতে দাও। আহ লাগতেছে আমার। নিতু কেঁদে ওঠে। আব্রাহাম সেই দিকে কান্না দিয়ে নিজের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। আব্রাহাম নিতুর ঠোঁটে ঠোঁট বসায়, তারপর টানা 2 মিনিট লিপ কিস করতে থাকে। আব্রাহাম হয়েছে ছাড়ো, আমার লাগতেছে অনেক। ব্যথা করতেছে, প্লিজ ছাড়ো। এইভাবে করলে আমি তো মরে যাব। ইস এত ব্যথা দেয় কেউ নাকি? উফ ছাড়ো তো। আব্রাহাম কিছুটা রেগে গিয়ে নিতুর কোমর চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, একদম চুপ। প্রথমবার এমন কষ্ট হবেই। 10 মিনিটও হয় নাই আর ছেড়ে দিব, তাই না? আমার সাথে রেসপন্স করো, তাহলে ভালো লাগবে। এইভাবে চুপচাপ আছো, মজা পাবে নাকি? আমিও মজা পাবো না এমনভাবে থাকলে। একটু রেসপন্স করো জান, প্লিজ। আহ নিতু কিছুটা আওয়াজ করে চিল্লিয়ে ওঠে। আব্রাহাম হাতে বুক দিয়ে চাপ দেয়, নিতুর চোখে কিস করে, ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। এতে নিতু ছটফট করতে থাকে। তারপর নিতুর ঠোঁটে কিস করতে করতে নাভিতে হাত দিয়ে স্লাইড করতে থাকে। নিতু উত্তেজিত হয়। আব্রাহাম হেসে কামড় আস্তে আস্তে কামড় বসায়। তারপর আবার নিতু উপরে উঠে নিতুর 2 হাত নিজের মুঠে নেয়। ইস আসতে দাও, লাগতেছে আমার। শোনা প্লিজ, ধীরে দাও। এত জোরে দিও না প্লিজ, ধীরে দাও। আব্রাহাম আসতে দাও বাল। প্রায় 15 মিনিট পর আব্রাহাম ক্লান্ত হয়ে নিতুর উপর শুয়ে পড়ে। নিতু আব্রাহামকে জড়িয়ে নিয়ে চোখ বদ্ধ করে। গলায় ঠোঁটে ছোঁয়া পেয়ে নিতু ঘুম ভেঙে যায়। নিতু তাকিয়ে দেখে আব্রাহাম তার গলায় মুখ ডুবিয়ে দিয়ে আসে। নিতু ঘুম ভাঙছে দেখে ঠোঁটে ঠোঁট আবার কিস করে। মহারানী তাহলে ঘুম ভাঙছে? এত ক্লান্ত হয়ে গেছো যে সকাল 9টা বাজে, ঘুম ভাঙার নাম নেই। কতবার ডাকলাম, চোখ মেলে তাকিয়েও দেখলে না। যেই আদর করার জন্য গলায় কিস করলাম, ঘুম ভেঙে গেল, তাই না? কিভাবে ঘুমাবে শুনি তো? সারা রাত ঘুমাইতে দাও নাই, শেষ রাতে ঘুমাইছি, তাই ঘুম ভাঙতে লেট হলো। এখন বুকের উপর থেকে নামো তো। এই শরীরটা সারা রাত আমার উপর থেকে নামে না। কেন, খুব বেশি ভারী নাকি আমি? ও মা, সোনা, রাতে সেই মজা করছি। তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমি তো ভাবতেই পারিনি যে একটা মেয়ের মাঝে এত সুন্দর একটা সুখ খুঁজে পাওয়া যাবে। আগে জানলে তো তোমাকে আরও আগে আপন করে নিতাম। হয়েছে, এত বড় বড় কথা বলতে হবে না। সুখ পাবাই তো। আমার এত কষ্ট হয়েছে জানো? আমার কত কষ্ট হয়েছে জানো? ইস এত জোরে কেউ করে নাকি? তোমার বোঝা দরকার, এটা প্রথমবার আমার কষ্ট হচ্ছে, তাও তোমার ছাড়ার কোনো নাম নাই। সরি সোনা, আমারও প্রথমবার, তাই অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। জানো কত মজা পাইছি। ইস, মন চাচ্ছে আবারও তোমাকে একটু আদর করি, কিন্তু তোমার কষ্ট হবে, তাই থাক, অন্য একদিন। হ্যাঁ চলো, গোসল করতে হবে। আমার মেডিসিন নিয়ে আসছো তো নাকি? নয়তো বাচ্চা আসবে পেটে। তোমাকে বললাম অন্য প্রোটেকশন নিতে, কিন্তু তুমি বললে সেটা দিয়ে মজা হবে না। আব্রাহাম আর কিছু না বলে চুপচাপ নিতুর পুরো শরীরে কিস করতে থাকে। বুকে ঘাড়ে মুখে ডুবিয়ে দেয়। নিতু কেঁপে ওঠে। কিছুক্ষণ পর নিতুর বুকে হাত দিয়ে চাপ দেয়। নিতু কিছুটা কান্না সুরে বলে, প্লিজ আব্রাহাম, এখন আর না। আমি আর নিতে পারবো না, কষ্ট হবে আমার। এমনি অনেক ব্যথা করতেছে। আর না প্লিজ। আচ্ছা, ওঠো। আব্রাহাম উঠে নিতুর ওড়না কামড়ে পেঁচিয়ে বাথরুমে চলে যায়। নিতু উঠে বেডের চাদরটা শরীরে পেঁচিয়ে নেয়। নামতে যাবে তখন বুঝতে পারে শরীরে ব্যথা করতেছে খুব। হাঁটতেও তার অনেক কষ্ট হচ্ছে। নিতু পড়ে যায় মেঝেতে। আব্রাহাম শব্দ পেয়ে বেরিয়ে এসে দেখে মেঝেতে নিতু বসে আছে। নিতুর উদ্দেশ্যে বলে, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? চলো একসাথে গোসল করবো আজকে। হাত দাও, আমার হাত ধরে উঠে পড়ো। আব্রাহাম আমার হাঁটতে কষ্ট লাগতেছে খুব। তোমাকে রাতে বারবার বললাম ধীরে দাও, কিন্তু না, তুমি একদম নিজের মতো করে চাহিদা মিটিয়ে নিস। একটু কষ্ট হবে, বাদ দাও তো। ব্যথার মেডিসিন নিয়ে নিও, সব ঠিক হয়ে যাবে। আব্রাহাম কথাটা বলে নিতুকে কোলে তুলে নেয়। তারপর ওয়াশরুমে গিয়ে নামিয়ে দিয়ে শরীরে থেকে চাদরটা টেনে ফেলে দেয়। নিতুর মুক্ত শরীরে ঘোর লাগা দৃষ্টি তাকিয়ে থাকে। তারপর নিতুকে কাছে টেনে নিয়ে ঝর্ণার দিকে নিতুর ঘাড়ে কিস করে। নিতু কেঁপে ওঠে বারবার। আবার নিতুকে মুখোমুখি করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয়। গোসল সেরে বাইরে হয়। তারপর নিতুর হাতে একটা ড্রেস ধরিয়ে দিয়ে খাবার অর্ডার করে সোফায় বসে পড়ে। তোমাকে এই ভেজা চুলে সেক্সি লাগতেছে জানো না? ইস কি ফিগার! এক রাতেই তো তোমার সৌন্দর্য বৃদ্ধি পাইছে। চুপ আব্রাহাম, বেয়াদবের মতো কথা বলো না। আমাদের বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হওয়া একদম উচিত হয়নি। দূর, এখন এসব কিছুই না। চিন্তা করো না তো। আসো, এদিকে আমি খাইয়ে দিচ্ছি, তারপর ওষুধগুলো খেয়ে নাও। আর আজকে তোমাকে কলেজে যেতে হবে না, বাসায় গিয়ে একটু রেস্ট নাও। আব্রাহাম নিতুকে খাইয়ে দিয়ে নিতুর সাথে রুম থেকে বেরিয়ে যায়। তারা রাতে একটা হোটেলে উঠেছিল। আব্রাহামের জন্য নিতুর বাসায় মিথ্যা কথা বলে রাতটা আবার আব্রাহামের সাথে কাটিয়ে দেয়।
নিতু বাসায় গিয়ে মাকে ব্যথার কথা বললে ঘুমিয়ে পড়ে। ঈশা, এই ছেলেটাকে মেরে ফেলা উচিত। উফ, আব্রাহামও না, এখন আমার সারা শরীর ব্যথা করতেছে। এটা আমার প্রথমবার, ওর বোঝা দরকার ছিল। আর যেভাবে আদর করছিল, মনে হয় তার এসব আগে থেকেই ধারণা আছে। শয়তান ছেলে একটা, সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি আর। নিতু কথাগুলো বিড়বিড় করে বলে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে তার দুপুরবেলা। উঠে গোসল করে নিচে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে নিয়ে ফ্রেন্ডদের সাথে ফোনে আড্ডা কথা বলে। তারপর গল্পের বই পড়ার জন্য বই বের করতে যাবে, তখন তার ফোনে বেজে ওঠে। কাছে গিয়ে দেখে, ফোনটা হাতে নিয়ে দেখে আব্রাহাম ফোন করেছে। জান, কই ছিলে এতক্ষণ? তোমাকে কয়বার ফোন করছি দেখো। দুপুরে খাওয়া দাওয়া করছো? আর শরীরের ব্যথা এখন কেমন? ব্যথা কমছে, হ্যাঁ, খাওয়া দাওয়াও করে আসলাম মাত্র। কি করতেছো তুমি? কই আছো? ঘুমিয়েছিলাম জান, সেই জন্য ফোন রিসিভ করতে পারি নাই। জান, তুমি আমাকে বললে না কিন্তু, তুমি কি মজা পাওনি? আমি যে আদর করলাম এত কষ্ট করে, কেমন মজা পেলে সেটা তো আমার কাছে শেয়ার করলে না। ধুর আব্রাহাম, কি বলো? আমার লজ্জা করে, এভাবে বলো না জান প্লিজ। তুমি মনে হয় বুঝতে পারো নাই যে মজা পাইছি কিনা। হুম। থাক, আর লজ্জা পেতে হবে না তোমাকে। তোমার কয়টা পিক তুলে দাও তো জান, ওড়না ছাড়া পিক তুলে দিবা কেমন? এখন তো লজ্জার কিছু নাই, তোমার সব কিছু দেখা শেষ। ইস, তোমার বুকের তিলটা না মারাত্মক সুন্দর। যা দুষ্টু। আচ্ছা থামো, আমি পিক তুলে দিচ্ছি। তাও এমন দুষ্টু কথা বলবা না, ওকে? আমার লজ্জা করে, বুঝতে পারতেছো না কেন? এত দুষ্টু কথা কেউ বলে নাকি? উম্মা জান, এখন তাহলে রাখি, রাতে ভিডিও কলে তোমার সাথে কথা বলবো জান। বাই, নিজের খেয়াল রেখো। তোমার কিছু হলে আমি কিন্তু মরেই যাব। জান, কি বলো এসব? আমার কিচ্ছু হবে না জান, সাবধানে থেকো তুমি। এত ভালোবাসো কেন বলো তো? লাভ ইউ জান। মুয়া। আচ্ছা চলেন এবার এদের দুজনের পরিচয় দেওয়া যাক। নিতু অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আব্রাহাম ভার্সিটির তৃতীয় বর্ষের স্টুডেন্ট। নিতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। পরিবারের মা বাবা আর 3 বোন। আব্রাহাম চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে। বড়লোকের বড়লোকই ছেলে, চরিত্র কেমন হতে পারে বুঝে নিতে পারেন। আব্রাহাম বেস্ট ফ্রেন্ড রাহুল খান, দুজনের কলিজার টুকরা। রাহুলের বাবা মা দ্বিতীয় সন্তান, তার বড় বোনের বিবাহিত, একটা বাচ্চাও আছে। আব্রাহাম কথা বলা শেষ করে রাহুলের দিকে একটা মুচকি হাসি দেয়, তারপর নিতু পাঠিয়ে দেয় পিকগুলো সিন করে। আহ, মেয়েটা কি হট মাইরি! এই মেয়ে প্রথমবারই তো আমাকে চাঙ্গা করে তুলছে। ইস, বুকটাও কি সফট, শুধু আদর করতেই মন চায়। নিতুর সমস্যা হচ্ছিল, তাহলে আর একবার আদর করেই ছাড়তাম। আহ, শরীরটা এখন ফুরফুরি লাগতেছে। অনেক কয়দিন পর কোনো নারীর ছোঁয়া পেলাম। আব্রাহাম, কি বিড়বিড় করিস? কাল রাতে আবার কোন মেয়ের সাথে হোটেলে ছিলি বলতো? আজকে ভার্সিটিতে একটা ট্যুরের আলোচনা হয়েছে জানিস? মানে আমাদের ব্যাচের ছেলেমেয়েরা নিজেরাই একটা ট্যুর দিতে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। কালকে আমার হোটেলে ছিলাম, অযথা আমার গায়ে বদনাম রটাস কেন বেয়াদব? তো ভালোই হয়, চল ট্যুর থেকে ঘুরে আসি। জেরিনের কি খবর? জেরিন বিয়ের প্রেশার দিচ্ছে ভাই, কি করব বুঝতে পারতেছি না আমি। উফ, অসহ্যকর একটা মেয়ে, জানিস না? এত ন্যাকামি করতে পারে, কিন্তু বেডে ন্যাকামি পাবি না, বরং সে মনে হয় নিজে ঝাঁপিয়ে পড়ে। হা হা হা, থাক। আর তোর বেডের কথা শোনাস না আমাকে। তোকে বারবার বলতেছি ছেড়ে দে মেয়েটাকে, কিন্তু না, তুই তো ধরে রাখছিস। বাল হুদাই কি আছে এই মেয়ের মাঝে? ওর ন্যাকামি আমার একদম পছন্দ না। আরে শালা বাট, তুই কি বুঝবি হ্যাঁ? যতই হোক এই ন্যাকা মার্কা মেয়েটাকে তো ভালোবাসি, তাই না? রাহুল ভাই, কি বলিস? ভালোবাসি রিয়েলি? যে মেয়ে একাধিক ছেলের সাথে বেডে শয় তাকে তুই ভালোবাসিস? রাহুল ইশারা আব্রাহামের কথা থামিয়ে দেয়। বুঝতে পারে জেরিন হয়তো রাহুলের ফোন করতেছে আর ভালোবাসি কথাটা জেরিনকে শুনিয়ে শুনিয়ে বলতেছে। জানিস আব্রাহাম, আমি জেরিনকে কতটা ভালোবাসি? ইস, মেয়েটার মাঝে কি আছে নিজেও জানি না আমি। ওকে বড্ড মিস করি, তুই বুঝবি না। তুই কি আর রিলেশন করিস যে বুঝবি? যেদিন রিলেশন করবি সেই দিন দেখতে বুঝতে পারবি ভালোবাসা কি। অপর পাশ থেকে জেন খুশি খুশি ভাব নিয়ে ফোনটা কেটে দেয়। বুঝতে পারে রাহুলের অজান্তেই ফোন রিসিভ হয়েছে, তাই রাহুল ফোন রিসিভ অবস্থায় তাকে ভালোবেসে সেসব ফ্রেন্ডকে বলতেছিল। ভালো না বাসলে কি মেয়েকে নিয়ে এত সুন্দর মন্তব্য করে কেউ? আহ, কাজ হয়ে গেছে তো, কাল ভার্সিটি চল, গিয়ে শুনি কবে যাবে আর কোথায় ঠিক করলো। তাছাড়া আর কয়দিন পর তো আমাদের ভার্সিটিতে প্রথম বর্ষের স্টুডেন্ট আসবে। হ বন্ধু, নতুন নতুন পাখি আসবে। বন্দি পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য পা রাখবে ভার্সিটিতে। তারা তো জানে না ভার্সিটি লাইফ কি মজা। আব্রাহাম আর রাহুল দুজনেই দুজনের বাসায় চলে যায়। রাত 12টা। আব্রাহাম নিতুর সাথে মেসেঞ্জারে টেক্সট আদান প্রদান করতে ব্যস্ত। আব্রাহাম কথার বলে মাঝখানে ভিডিও কল করে। থাক, ওর না গায়ে দিতে হবে না এখন। আমার কাছে কিসের লজ্জা? হ্যাঁ জান, এত লজ্জা পেতে হবে না, ওকে? আচ্ছা নিতু, শোনো না জান, প্লিজ। এইভাবে বলো না, বলো কি হয়েছে? ইস, তোমাকে রাতে কত সুন্দর লাগতেছে জানো, মনে হচ্ছে টুক করে গিলে খাই। ও হ্যাঁ জান, কিছু বলতে চাইলে যে?
জান, গেঞ্জি খুলে ভিডিও কলে আসো প্লিজ। তোমাকে আমার মতো করে দেখার ইচ্ছা করতেছে। ইস, কাল রাতের কথা মাথা থেকে বের করতে পারতেছি না। জান, তোমাকে আমার মতো করে একটু দেখতে চাই। আব্রাহাম প্লিজ, এসব না, আমার খারাপ লাগতেছে। কিভাবে ভিডিও কলে গেঞ্জি ছাড়া আসবো? দেখো, এমন জেদ করো না জান প্লিজ। এমন কথা বলতেছো তো, তাই না? নিতু, আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? যদি হতো তোমার শরীর দেখি নাই, কিন্তু কালকে তো তুমি আমার কাছে ছিলে, তাই এখন ভিডিও কলে আমার সামনে আসলে কি হবে বলো? আসো তো, অযথা রাগিও না আমাকে। আব্রাহাম তুমি কি জেদ করতেছো জানো? এমন মনোভাব বাদ দাও তো। আমার ঘুম ধরতেছে, রাখো, কালকে কথা বলবো। আমাকে কাছে পাওয়ার ইচ্ছে হলে কালকে তোমার কাছে থাকবো। তাও প্লিজ ভিডিও কলে আমি শরীরের কাপড় ছাড়া আসতে পারবো না। থাক, দরকার নেই। আমার প্রতি তোমার বিশ্বাস নেই সেটা খুব ভালো করেই বুঝতে পারতেছি। এই তোমার ভালোবাসা জান। ছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না। আমি কখনো ভাবি নাই তুমি আমাকে এইভাবে অবহেলা করবে। আব্রাহাম সুযোগ বুঝে কলটা কেটে দিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। তারপর মাথা ধরেছে, এখন লম্বা একটা ঘুম দিতে হবে। এদিকে নিতু মন খারাপ করে আব্রাহামের উপর রাগ করে আছে। উফ, কি দরকার ছিল আব্রাহামের বিরুদ্ধে যাওয়ার? ছেলেটা আমাকে কতটা ভালোবাসে সেটা তো আমি জানি। যাক, কালকে তাকে না হয় খুশি করে দেব। আজকের মতো একটু ঘুমিয়ে নেই, নয়তো ছেলেটা আমাকে কাছে পেলে আবার ঘুমাতে দিবে না। জেরিনের শরীরে কোনো কাপড় নেই, তার কামড়ে রাহুল ননস্টপ কিস করে যাচ্ছে। জেরিন বিছানার চাদর খামচে ধরে রাখছে আর বারবার কেঁপে উঠতেছে। রাহুল জেরিনের বুকে মুখ গুজে দেয়। জেরিন এবার দুর্বল হয়ে যায়। রাহুলের মাথায় চুল খামচে ধরে। রাহুলের জেরিনের বুকের উপর উঠে জেরিনের হাতে দুই সাইডে শক্ত করে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। কিছুক্ষণ পর জেরিন মুখ থেকে হালকা শব্দ বের করে। এতে রাহুল আরও পাগল হয়ে যায়। প্রায় 30 মিনিট পর দুজনে হাঁপিয়ে ওঠে। রাহুল জেরিন এর উপর থেকে নেমে বিছানার উপর শুয়ে পড়ে। রাহুল, তোমাকে কিছু বলার ছিল। বাসায় ছেলে দেখছে, বিয়ে দেওয়ার কথা বলছে সবাই বাবাকে। তাই বাবাও ভাবছে বিয়ে দেবে, আর এখন ছেলেও দেখছে। তুমি কিছু একটা করো। রাহুল জেগেই ছিল, কিন্তু মুখ থেকে কোনো কথা না বলে জেরিনের ভাবে রাহুল ঘুমিয়ে গেছে, তাই কিছু না বলে রাহুলকে জড়িয়ে নিজের ঘুমের দেশে পাড়ি দেয়। সকাল রাহুলের আগে ঘুম থেকে ভাঙে, উঠে গোসল করে এসে জেরিনকে ডাক দেয়। জেরিনও ফ্রেশ হয়ে এসে রাহুলের পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ দিয়ে বলে, এই, কালকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলে কেন? শোনো, বাসা থেকে ছেলে দেখছে, আমাকে বিয়ে দেবে। তুমি কিছু একটা করো, নয়তো দেখবা আমি অন্য কারোর বাসরে। আমার শরীরে তখন অন্য কারোর ছোঁয়া থাকবে। এখন কিসের বিয়ে? আর তোমাকে বিয়ে দিলে বিয়ে করে নাও। আমি এখন স্টুডেন্ট, এখন আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। যদি অপেক্ষা করতে পারো তাহলে ভালো, নয়তো বিয়ে করে নাও, যাও। কিন্তু রাহুল, আমরা একে অপরকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। চলো না, তুমি বাসায় বাবাকে জানালে বাবা মেনে নিবে। আমরা সেম ক্লাসের তো কি হয়েছে? তোমার টাকা পয়সা আছে, বাবা এমনিতেই বিয়েতে রাজি হবে। কিন্তু তোমার বাবা মার সাথে আমার কোনো সাথ নেই জেরিন। আমি এখন বিয়ে করব না। রিলেশন চলাকালীন তোমাকে বলছি আমি যে আমি যখন পড়াশোনা শেষ করব তখন বিয়ে করব। এর আগে আমার নিজের করে পাওয়া না কখনো। রাহুল প্লিজ, আমি মানছি তুমি বলেছিলে, কিন্তু এখন আমাদের মাঝে ফিজিক্যাল সম্পর্ক তৈরি হয়েছে। আমি চাই না আমার এই শরীরে অন্য কেউ দখল করুক। চলো না, পালিয়ে বিয়ে করি, আমরা আলাদা থাকবো। আমাকে পাগল কুত্তা কামড় দেয়নি যে তোমাকে বিয়ে করব। সরো সামন থেকে। ফিজিক্যালি আমি করতে চাইলেও তুমি আমাকে সায় দিচ্ছ। আমি একা দ্বারা কিছু সম্ভব না, ওকে? তাই এমন ন্যাকা কান্না না করে মন চাইলে বিয়ে করে নাও। রাহুল জেরিনকে নিজের কাছ থেকে এক ঝটকা মেরে সরিয়ে দেয়। জেরিন রাহুলের পায়ের পরের কাছে কান্না করতে থাকে আবেগের বশে। সে কি করবে না করবে বুঝতে পারতেছে না। এখন খুব ভালো করে বুঝতে পারতেছে। তাছাড়া ছেলে বাসা থেকে দেখা শুরু করেছে, 7-8 দিনের মধ্যে বিয়ে দিয়ে দিবে। সে খুব ভালো করেই জানে। সরি রাহুল, আমি তোমার কথা রাখতে পারলাম না। তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে পারলাম না। আমাকে মাফ করে দিও। কারণ তুমি এখন বিয়ে না করলে আমাকে বাসা থেকে বিয়ে দিয়ে দেবে। আমাদের আর কখনো দেখা হবে না। ভালো থেকো। আমাকেও মাফ করে দিও জেরিন। তুমি তো জানো আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি চাইলে বাসায় বিয়ে না করে দিতে পারো। আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা। তোমার কি এই বিয়েটা না করলে হয় না? না রাহুল, এটা হচ্ছে না। কারণ বাবা যখন বলেছে বিয়ে দেবেই, তো বিয়ে দেবেই। তুমি নিজের কেরিয়ার নিয়ে ভাবো। আসলেই তুমি ছেলে মানুষ। এখন বিয়ে করলে জীবনের আরও লক্ষ্য আছে, হয়তো তা পূরণ করতে পারবে না। জেরিন কান্না করতে থাকে, রুম থেকে বেরিয়ে যায়। রাহুল দরজা লাগিয়েতে সোফায় বসে ফিক করে হেসে দেয়। উফ, অবশেষে এই ন্যাকা মাইয়াটাকে জীবন থেকে সরাতে পারলাম। যাহ বাবা, আমি বাঁচলাম। ভিডিও দেখার ব্লগ মেল করতে হবে না। না, যখন ভালো লাগবে না তখন ভিডিওগুলো ডিলিট করে দেই। এসব জঙ্গল ফোনে রেখে লাভ নেই। কী রে বাল, কই আছিস?
ভার্সিটিতে কখন আসবি? সবাই কক্সবাজার যাওয়ার প্ল্যানটা ঠিক করছে, আমি ভার্সিটিতে এসে বসে আছি আর তুই এখনও আসিস নাই। জঙ্গল কি ঝামেলা করতেছে নাকি? আরে ব্রো নো, জঙ্গল আপনা আপনি চলে গেছে। তা তুই থাম, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি, ওয়েট। আর 7 দিন পর নিউডের আগমন হবে, আগে কক্সবাজার ট্যুর শেষ করতে হবে। তাড়াতাড়ি আয়, আমার একটা কাজ আছে আজকে, তাই একটু এক্সাইটেড বুঝলি। 6 মাসের ঝামেলা আজ শেষ হবে, একটু ফাস্ট আয় বন্ধু। রাহুল যখন জেরিনের কথা ভাবতেছিল তখন আব্রাহাম ফোন করে। তারপর আব্রাহামের সাথে কথা বলা শেষ করে রুমে তালা দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ভার্সিটি এসে সবার সাথে মজা করতে থাকে। কালকে রাত্রে গাড়ি রওনা দেবে, 3টায় ট্যুর, ফিরে আসবে তারা। এই কই আছো তুমি? তোমাকে ফোন করেছি কতবার, ব্যস্ত দেখায় কেন? হ্যাঁ, যার সাথে কথা বলছিলে কার সাথে কথা বলছিলে এতক্ষণ? কই আছো তুমি? এখন রাত 11টা, তুমি হোটেলে আসতে বলে নিজেই ওঠাও। আমি ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তুমি উপরে রুমে আসো। আমি তো রুমেই আছি তোমার অপেক্ষায়। পাগল, আগে রুমে এসে তো দেখবা আমি আছি নাকি নাই। ও সরি, আমি তো জানতাম না তুমি রুমে আছো। আরে পাগল, আমি সেই 9টা থেকে এখানে বসে আছি জানো না? আর আমি জানতাম নাকি যে একই রুম বুক করবা? হোটেল যেহেতু অনেকেই তো বুক করতে পারে। কথা না বলে উপরে আসো। হুঁ, গাদা মেয়ে, এটা আমার হোটেল আর এটা আমার রুম। এই রুম আর কেউ বুক করবে কিভাবে? এই রুমটা আমার প্রিয়, এখানে যে আমার কত নারীর সাথে সময় কাটানোর স্মৃতি আছে। কই রে? যাচ্ছি। কি বিড়বিড় করছিলে বলো তো? কিছুই তো শুনতে পাইনি আমি। এই দরজা খোলো, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। রুমে ছিলে আমাকে তো বলবা তাই না? 2 ঘন্টা থেকে তোমাকে ব্যস্ত দেখায় ফোনে। সরি, রুমে আসো। আমি আসলে একটা বিষয় নিয়ে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, খুব দরকারি, সেজন্য তোমার কল ব্যাক করতে পারি। জান জান, তুমি কি রাগ করছো আমার উপর? আব্রাহাম নিতুকে রুমে টেনে দরজা লাগিয়ে কথাগুলো বলে। এতে সুন্দর করে বললে কি রাগ করতে পারা নিতু? নিতু মাথা নড়ায়। আব্রাহাম নিতুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, তারপর ঘাড়ে কিস করে জড়ায় ধরে। সরি আব্রাহাম, কালকে তোমার আবদার পূরণ করতে পারি নাই। আসলে আমার কেমন জানি লজ্জা করছে ভিডিও কলে এইভাবে আসতে। রাগ করো না, কালকের বিষয় নিয়ে যান প্লিজ। আমাকে খুশি করে দাও। রাগ করবো না তাহলে, কারণ কালকে তুমি আমার রোমান্টিক মুড নষ্ট করে দিছো। এখন চুপচাপ জামা নিজে খোলো, একদম বিরক্ত করবে না আজ। নিতু চুপচাপ আব্রাহামের কথা মতো কাজ করে। আব্রাহাম নিতু শরীরের উপর উঠে শরীরের সব জায়গায় হাত দিয়ে স্লাইড করতে থাকে। নিতু যখন দুর্বল হয়ে আব্রাহামের ঠোঁটে ঠোঁট বসিয়ে, তখন আব্রাহাম একদম নিতুর নিজের কাছে নিয়ে নেয়। প্রায় ঘন্টার খানিক পর আব্রাহাম ক্লান্ত হয়ে নিতুর উপর শুয়ে থাকে। শান্তি হয়েছে তো, নাকি আরো প্রয়োজন বলো? তোমাকে সুখ দেওয়ার জন্য কষ্ট করতেও রাজি আছি আমি। আমার যতই কষ্ট হোক না কেন, তোমাকে সুখ দেওয়ার জন্য আমি তৈরি। তবে প্লিজ ভিডিও কল বা পিক কখনো চেও না। কাল থেকে আর কিছু নিব না, আর ভিডিও কলেও বিরক্ত করবো না। জান, চিন্তা করো না, আজ থেকে তোমার সব লজ্জা কমে যাবে, আর ভিডিও কলে বিরক্ত করবো না। চলো একটু ঘুমিয়ে নাও, নয়তো আবার জ্বালাবো তোমাকে, সহ্য করতে পারবে না। চা দুষ্টু, ঘুমাও, একদম এসব বলবা না। উম্মুয়া, ঘুমিয়ে পড়ো, তোমার চোখে মুখে ঘুমের আভাস পাওয়া যাচ্ছে। আব্রাহাম ঘুমিয়ে পড়ে। নিতু ঘুমিয়ে পড়ে আব্রাহামকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বদ্ধ করে। সকালে আজ নিতুর ঘুম আগে ভাঙে যায়, এমনি এমনি ভাঙেনি, শরীরে ব্যথা অনুভব করতে তার কারণে জেগে যায়। যখন মেলিয়ে তাকে আব্রাহাম তার শরীরে হাত দিয়ে স্লাইড করতেছে আর মাঝে মাঝে বুকে চাপ দিচ্ছে। নিতু আব্রাহামের গলায় জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলে, জান কি করতেছো? সকাল সকাল কি শুরু করছো তুমি? সরো, গোসল করতে হবে। ঘুমের সুযোগ নিচ্ছ কেন? হাস্যকর না? তুমি তো এমনি আমার ঘুমের সুযোগ নিতে যাবো কোন দুঃখে? তোমাকে আদর করে দিচ্ছে হলো, চলো একটু আদর করে দেই। নিতু কিছু বলার সুযোগ পায় না। তার আগে আব্রাহাম তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। 20 মিনিট পর নিতুর শরীর থেকে নেমে নিতুকে কোলে তুলে নিয়ে গোসলে ঢুকে পড়ে। গোসল করে খাওয়া দাওয়া করে নিতুকে নিয়ে আবার সেই রুম থেকে এসে মুখোমুখি বসে। আব্রাহাম হালকা মুখ লুকিয়ে হাসে। তোমাকে কিছু কথা বলতে চাই নিতু। তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি আমি। আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো এইভাবে অবৈধ সম্পর্কে না থেকে বিয়ে করে নেই। কখনো না আব্রাহাম, পাগল হয়েছে তুমি? বাবা দেশের বাইরে আছে, বাবা না আসলে আমি বিয়ে করতে পারবো না। তুমি খুব ভালো করে জানো আমি নিজের পায়ে আগে দাঁড়াবো, তারপর বিয়ে। আমি আগেও বলেছি, আবার বলতেছি, আমার সিদ্ধান্ত থেকে আমি সরবো না। নিতু এমন করো না জান প্লিজ। আমার বাসা থেকে মা আমাকে বিয়ের জন্য জোর দিচ্ছে। তুমি তো জানো একটাই ছেলে আমি, সেজন্য বাবা মার কথা আমাকে ভাবতে হয়। আমার কোনো বোন বা ভাই নেই, সে কারণে মা বলতেছে বিয়ে করে একটা টুকটুকে বৌমা এনে দিতে। পাগল নাকি তুমি? কেবল 3য় বর্ষের স্টুডেন্ট, এখনই বিয়ে করতে চাচ্ছ? দেখো আমি বিয়ে করতে পারবো না। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। তুমি বাসায় বলো এখন বিয়ে করবা না। আব্রাহাম মুখ লুকিয়ে হাসে আর মনে মনে ভাবে, পাগলি মেয়ে কোথাকার। আব্রাহাম তাকে কি বলতে চাচ্ছে আর সে কি বুঝতেছে।
আব্রাহাম চাচ্ছে না সেখানে তার কোনো দোষ রাখতে। সে যেন সবসময় নিজেকে মনে করে তার দোষের কারণে আব্রাহাম তাকে ছেড়ে চলে গিয়েছে। আব্রাহাম তো তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু নিতু তো তাকে বিয়ে করতে পারেনি তার বাবার কারণে। তার বাবা বিদেশে থাকে, আর আব্রাহাম হচ্ছে এখনও স্টুডেন্ট, কোনো জব করে না। তার জন্য যেন নিতু তাকে বিয়ে করতে রাজি না হয়। আব্রাহাম নিতুর হাত ধরে মেঝেতে বসে চোখে মুখে কান্নার ছাপ ফেলায়। নিতু প্লিজ না করো না, আমরা বিয়ে করে রাখি, চলো না প্লিজ। আচ্ছা তোমার বাবা মাকে বিয়ের কথা জানাতে হবে না, আমার মা বাবা জানবে শুধু, তাহলেই হবে। তুই মাঝে মাঝে আমাদের বাসায় যাবা, মা বাবা এতেই খুশি হবে। দেখো, এটা সম্ভব না। আমি এখন কিছুতেই বিয়ে করব না। তুমি বাসায় যদি মানাতে পারো মানাও, নাহলে আমার আর কিছু করার নেই। আচ্ছা, তুমি যখন এখনই বিয়ে করবা, তাহলে আমাকে ব্যবহার করলে কেন? নিতু কিছুটা রাগ নিয়ে কথা বলে। আব্রাহাম কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমি তোমাকে কাছে টানছি কারণ তুমি বিয়েতে না করলে তখন বলবো আমরা তো ফিজিক্যাল করছি, তাহলে এতে না করার কি আছে। আর একটা মেয়ের কাছে তার সম্মান সব। আমি সেই কারণে তোমাকে রাজি করার জন্য কাছে টানছি। আব্রাহাম নিতুকে ধাক্কা দিয়ে জোর করে চিল্লিয়ে ওঠে। নিতু কিছুটা দূরে সরে যায়, আব্রাহামকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আব্রাহাম পাগলামি করতেই থাকে। নিতু না পেরে আব্রাহামকে শক্ত করে জড়িয়ে নেয়। আব্রাম, তুমি কি পাগলামি করছো? তোমার থেকে বেশি কষ্ট আমার হচ্ছে। তুমি আমার সাথে 2 রাত কাটিয়েছো। আমার কষ্ট বুঝতে পারবে না তো এখন? নিজেকে এখন শান্ত করো। আমি কখনোই এই বিয়ে করতে পারবো না। নিতু সাপ সাপ কথাটা বলে রুম থেকে বেড়ে চলে যায়। আব্রাহাম দরজায় লাথি মেরে সোফায় গা এলিয়ে দেয়, তারপর রাহুলের সাথে কথা বলে ফোনটা পাশে রেখে দেয়। এবার আমি দ্বিতীয় মিশন শুরু করি। মাত্র 13টা নারীকে স্পর্শ করছি। আচ্ছা, নারীদের নিয়ে মজা করতে এত ভালো লাগে কেন? এখন রুহানির পালা। রুহানি রেডি থেকো যান, তোমাকে যে এই বেডে আসতে হবে। আব্রাহাম রুম থেকে বের হয়ে রাহুলের কাছে যায়, তারপর একসাথে দুজনে মার্কেট করতে রাতে বাসায় ফেরে। দুজন কক্সবাজার যাওয়ার জন্য তৈরি হয়। মোট 50 জন স্টুডেন্ট যাচ্ছে তারা। 3টা হাইস আর একটা কার করে আব্রাহাম তার ভালো কিছু বন্ধু একসাথে গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেয়। রাত 2টার দিকে কক্সবাজারে এসে গাড়ি দাঁড় করায়। আগে থেকে আব্রাহাম রুম বুক করে রাখছিল, সেজন্য সবাই কাউন্টার থেকে চাবি নিয়ে নিজ নিজ রুমে চলে যায়। আব্রাহাম আর রাহুল একা একটা রুম করে নেয়, আর বাকিরা এক রুমে 4 জন করে থাকে। ছেলে মেয়ে উভয় আছে এখানে। আমাদের কক্সবাজার এত সুন্দর কেন বল? বালুর চরে দাঁড়িয়ে থেকে ওই দূর আকাশে তাকিয়ে থাকতে এত ভালো লাগে কেন? যখন ঢেউ এসে ভরিয়ে দেয় তখন মনটা আনন্দময় হয়ে ওঠে। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। সূর্য স্নান কিংবা সমুদ্র স্নানে নিজেকে বিলীন করে দে নীলাভ প্রকৃতিতে। খোলা জিপে, স্পিড বোটে বা ঘোড়ায় চড়ে বেড়ানো, আর সমুদ্রের বালির বিছানায় দাঁড়িয়ে শামুক ঝিনুকের সাথে লুকোচুরি খেলতে খেলতে উপভোগ করা সূর্যাস্তের অনাবিল আনন্দ। হ্যাঁ, দেখ না কত সুন্দর আমাদের এই সমুদ্র সৈকত। ইস, ছোট থেকে এখানেই বেড়ে ওঠা, তাও যেন এটা দেখে মন ভরে না। রুহি, আমরা তো ঢাকা যাচ্ছি, তখন মিস করবি না? মিস করব না কেন? এই 3-4 দিনে আমার ভালো লাগার জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখব। কিছুক্ষণ পর হিমছড়ি যাব, রেডি থাকিস। উফ, ভাগ্য সাথে গাড়ি আছে, নয়তো এসব ঘুরতে ঘুরতে সব টাকা নষ্ট হয়ে যেত। রুহি সমুদ্রের বিচের পাশে যে দোকান আছে সেখানে যায়। সেখানে চা বিস্কিট হালকা পাতলা খাবার খেয়ে একটু হাঁটাচলা করার পর অনেকে প্রয়োজন হয়, সেই দোকানে গিয়ে সাইডে বসে পড়ে দোকানদার। তাদের এখানে তার বাবা মা আর বড় ভাই বসে। খুব নিম্ন পরিবারের মেয়ে সে। আজকে চুমকির বয়ফ্রেন্ড আসছে ঢাকা থেকে এখানে ঘুরতে, তাকে 13টা জায়গায় ঘুরে দেখাবে বলে ঠিক করে নেয়। তার মধ্যে প্রথম সমুদ্র সৈকত, বিচ এসব দেখাবে। দোকানে বসে বসে চা খাচ্ছিল, তখন একদল মানুষ এসে ওদের দোকানের সামনে দাঁড়ায়। তারপর অনেক খাবার অর্ডার করে। অদ্ভুতভাবে রুই হা করে তাকিয়ে দেখে কাহিনীগুলো। তার মানে হলো ছেলে মেয়েগুলো মাত্র বিচে আসলো, না ঘুরে চা বিস্কুট খাচ্ছে কেন? তার বাবা আর ভাই একা সামলাতে পারতেছিল না দেখে চুমকি আর নিজেও একটু হাত কাজে লাগাই দেয়। উফ, আমার কফি পাবো না নাকি? এদের যা ঢং, সকালে গিলেও নাকি এদের আবার এখানে দাঁড়িয়ে খাবার খেতে হবে। কফি পাওয়া যাবে না হয়তো আজকে। তাড়াতাড়ি তোরা কর, ঘুরবি কখন ভাই? সরি, আসলে আপনারা অনেকে, সেজন্য একটু হাতে দিতে দিতে সময় লাগতেছে। এই নেন আপনার কফি, আর দেরি হওয়ার জন্য সরি। কথাটা শুনে আব্রাহাম সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। গায়ে একটা টপস জিন্স আর গলায় ওড়না ঝুলিয়ে দেওয়া। লাল রংটা যেন মেয়েটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। রুহিও ছেলেটার খুঁটি দেখতে থাকে। খোসা খোসা দাড়ি যেন মারাত্মক লাগতেছিল। ইস, কি কিউট পোলাটা। থুতনিতে যায়
তিলটা সেটা যেন তাকে ভয়ঙ্কর সুন্দর লাগতেছে। চুলগুলো বাতাসে উড়ে উড়ে মুখে পড়তেছে। আচ্ছা, ওনার কি এইসব কাণ্ডে বিরক্ত লাগতেছে না? আচ্ছা, ছেলেদের এত সুন্দর হতে হবে কেন? আব্রাহাম যখন রুহির হাত থেকে কফির মগ নেয় তখন তার ধ্যান ভাঙে। আব্রাহাম কফি খাওয়ার ফাঁকে ফাঁকে রুহি পর্যবেক্ষণ করলো। মেয়েটাকে এক দেখাতেই তার মন চুরি করেছে। মন নাকি রুহির সৌন্দর্যতে আব্রাহামের আবদ্ধ। কোনটা? আব্রাহাম কফি শেষ করে সবার সামনে বিল দিয়ে একটা মনে মেয়েটার সামনে দাঁড়ায়। আচ্ছা, আমরা এখানে ঘুরতে আসছি কিন্তু তেমন কিছু চিনি না। এখানে স্থানীয় জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এমন কেউ আছে? টাকা দিব, এতে সমস্যা নাই। আপনি মনে হয় জায়গা ভালোভাবে চিনেন, একটু ঘুরিয়ে দেখাবেন? রুহি চুমকির দিকে তাকায়, তারপর মুখ টিপে হেসে রাজি হয়। একদিকে টাকা ও পাবে, আবার অন্যদিকে চুমকির বয়ফ্রেন্ডও আছে, তাকেও জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারবে। এক ঢিলে দুই পাখি মারা যাবে। আচ্ছা, তাহলে চলেন। তবে আমি আপনাকে বেশ কিছু জায়গা দেখাবো, তার জন্য প্রায় 3 দিন সময় লাগবে। আজকে থেকেই শুরু আর কি। আপনি 3 দিন সময় দিয়ে সব জায়গা ঘুরতে পারবেন। অনেক খরচের ব্যাপার কিন্তু। আমাদের দেখে কি আপনার ফকির মনে হচ্ছে? টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আসলে আমরা 3 দিনের জন্যই আসছি। তো আপনি এই সময়ের মধ্যে যা পারেন তা যদি দেখান তাতেই হবে। এই 3 দিনে 5,000 দিব, চলবে? 5,000? কেন, কম হয়ে গেল কি? ওকে, তাহলে কত নেবেন আপনি বলেন। আচ্ছা, যতই নেন আমরা ঘুরে দেখব, সমস্যা নেই। আরে না, এত টাকা তাই ভরকে গেছিলাম। আমি এতেই রাজি, সমস্যা নেই। তাহলে চলেন আগে আপনাদের বিচ ঘুরিয়ে দেখাই, তারপর আপনাদের হিমছড়ি নিয়ে যাবে, সমস্যা নাই। হিমছড়ির বর্ণনা যদি দিতেন ভালো হতো। হিমছড়ি কক্সবাজার হতে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমছড়ি। হিমছড়ি যাওয়ার পথে বেশ কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। কক্সবাজার শহর হতে মেরিন ড্রাইভ সড়কে সমুদ্র আর পাহাড়ের মধ্য দিয়ে প্রাণচঞ্চলতার জিপে কিংবা প্রাইভেট গাড়িতে অনায়াসে বেরিয়ে আসুন ঝর্ণাধারা প্রবাহমান হিমছড়ি। সেখানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে একটি পিকনিক স্পট তৈরি করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণ করে সাগর ও পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারে। আচ্ছা, আমরা যদি মাঝপথে গাড়ি থেকে নেমে ঝর্ণাগুলোতে যাই তাহলে কি সমস্যা হবে? তারপর পিকনিক স্পটে গিয়ে যদি একটু সময় কাটাই তাহলে সমস্যা হবে কি? না, আর ঝর্ণা দেখা মিস করবেন কেন? সেখানে ছবি তোলা, ঝর্ণাতে গোসল, কত একটা অন্যরকম মজা। আপনারা সাথে জামা কাপড় রাখেন, এতে করে কাজে আসবে। আচ্ছা, তাহলে আমরা বিচ করে খাওয়া দাওয়া করে হিমছড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কি বলেন? হুম। বিচে প্রায় 1 ঘন্টা সময় কাটে, সবাই খাওয়া দাওয়া করে নেয়। তারপর হোটেল থেকে জামা কাপড় এসে সবাই গাড়িতে বসে। রুহি ও তার দরকারি যাবতীয় জিনিস নিয়ে সবার সামনে গাড়িতে নিয়ে যায়। তাদের গাড়ির চুমকির বয়ফ্রেন্ড আব্রাহাম, রুহি আর রাহুল আছে। গাড়ি চলতে শুরু করে হিমছড়ির উদ্দেশ্যে। রুহি দেখ, ভাইয়াটা তোকে না ঠিক কখন থেকে দেখতেছে। উনি কি কোনোভাবে তোর প্রেমে পড়লো নাকি? দেখ না, ঘুরতে দেখার সাথে আবার তোর কাছেই অফার করলো। আমার না ছেলেটার মনোভাব ভালো লাগতেছে না। দূর, হুদাই এসব ভাবিস না তো বোন। কয়েকদিন পর ভার্সিটিতে পা রাখবো, টাকা লাগবো। এখন টাকা পাবো এটাই ভালো। আর তোর বিএফও সেই সুযোগে সব ঘুরে দেখতে পাবে। চিল্লাস না। এই মেয়ে এতক্ষণ থেকে একসাথে আছে, আপনার নামটাই তো জানা হলো না। নাম কি আপনার? আমার নাম রুহি। ওর আমার বেস্টু, একমাত্র কলিজার টুকরা চুমকি। আরে ইনি আমার জানের জিগার দোস্ত, এর একমাত্র বিএফ। আচ্ছা, আপনার নাম কি? বাসা কই? কোন ক্লাসে পড়েন? একসাথে এত কিছু? আমি আব্রাহাম, ঢাকা ভার্সিটিতে 3য় বর্ষের স্টুডেন্ট। আপনি কোন ক্লাসে? কি, এবার আমি আর চুমকিও এই ভার্সিটিতে চান্স পাইছি। বাহ, ভালোই হলো, পরিচয় হয়ে নেই, পরে কাজে লাগবে। মেয়ে, তোমার কাজে না লাগলেও আমার যে তোমাকে লাগবে। তুমি হয়তো জানো না তুমি কত বড় ভুল করে ফেলছো। আমি যে তোমাতে আসক্ত হয়ে পড়লাম, তোমাকে আমার হতে হবে, তবে আপন না, বেড পার্টনার। কিছু বিড়বিড় করতেছেন? না তো। এখানকার সব থেকে বড় ঝর্ণা যেখানে সেখানে রুহি গাড়িটা দাঁড় করাইলো। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে রুহির সাথে নিচে নামতে লাগলো। ঝর্ণা দেখে রুহি ইশারা নিচে নামতে বলল। নিচে নেমে দৌড়ে ঝর্ণার কাছে গিয়ে ঘুরতে থাকে। চুমকি ওর কাণ্ডে ফটাফট কয়েকটা পিক তুলে নিল। আব্রাহাম সেই দিকে তাকিয়ে আছে মনোযোগ দিয়ে। মেয়েটা বাচ্চামো স্বভাবের, এই মেয়েগুলোকে তো খুব সহজে কাউকে ভালোবাসে ফেলে। তারপর তারা অন্য কাউকে জায়গা দিতে পারেনি। নাইক্ষ্যংছড়ি লেক ও ঝুলন্ত ব্রিজ। এটি প্রাকৃতিক জলাশয়, পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমাহার।
পর্যটকদের আকৃষ্ট করার মতো দর্শনীয় স্থান। এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ, এর উপর দিয়ে লেকের এপার ওপার যাওয়া যায়। কক্সবাজার শহর হতে সরাসরি গাড়ি যোগে নাইক্ষ্যংছড়ি যাওয়া যায় এবং দিনে দিনে ঘুরে আসা যায়। কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দূরত্ব 28 কিলোমিটার। তবে এবার এখান থেকে ঘুরে আসি, চলেন এবার এখান থেকে ঘুরে আসি সবাই। আগে দুপুরের খাওয়া দাওয়া করে নিই। জায়গাগুলো যতটা না সুন্দর তার থেকে সুন্দর আপনার বর্ণনা দেওয়ার ধরন। ইস, মন চায় এইভাবে বর্ণনা শুনতে থাকি সারা জীবন। মন চাচ্ছে বারবার এখানে সেখানে যাই আর সাথে আপনাকেও রাখি। রাহুল জোরে হেসে দেয়। সবাই রাহুলের দিকে তাকালে মুখে হাত দেয়। সে তো জানে আব্রাহাম রুহিকে ইমপ্রেস করার জন্য শুরু করে দিছে, আর এটাও বুঝে যায় মেয়েটা সহজে আব্রাহামের ফাঁদে পা দিবে, কারণ মেয়েটা সামান্য একটা কথা শুনে লজ্জা পায়। সবাই খাবার খেয়ে লাইপাংছড়ি লেক ও ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে ছেড়ে দেয় গাড়ি। সেখানে এসে গাড়ি থামে বিকাল 5টার দিকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে সবাই আবার হোটেলে ফিরে যায়, আর রুহি তাদের বাসায় হোটেলে ফিরে যাওয়ার খাওয়া দাওয়া করে 11টার দিকে ঘুমাতে যায়। আমি কিছু জানি না রোহানি, আজকে তুমি আমার রুমে থাকবে ব্যাস। যার কারণে তোমাকে আলাদা রুম বুক করতে বলছিলাম, ভুলে যেও না, ওকে? তাই যাও, বেডে শুয়ে পড়ো, আমি দরজা লাগিয়ে দিয়ে আসতেছি। আব্রাহামকেও বুঝতে পারলে কি হবে, একবার বোঝার চেষ্টা করো জান প্লিজ। এখানে এসে তুমি আমার সাথে বেড শেয়ার করার জন্য উঠে পড়ে লাগছো। আমার কিন্তু ভয় করতেছে, যদি কেউ বুঝতে পারে কেমন হবে বলো। এসব চিন্তা তোমাকে করতে হবে না, কেউ কিছু বুঝতে পারবে না। আসো তো, এই মেডিসিনটা খেয়ে নাও, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আব্রাহাম ওয়াশরুম থেকে এসে দেখে রুহানি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে ওই দিকে গিয়ে রুহানির পিছন থেকে জড়ায় নেয়। রুহানি ছাড়ানোর চেষ্টা না করে আব্রাহামের দিকে ঘুরে ওর বুকে মাথা রাখে। আব্রাহাম রুহানির গলায় কয়েকটা কিস করে নাকে নাক ঘষায়, তারপর কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আব্রাহাম, কোনো সমস্যা হবে না তো? দেখো, যদি ঝামেলা করো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আমার কিন্তু এখন বিয়ের আগে এসব ইন্টারেস্ট নাই। একটা বার আমার সাথে থাকো, এমনি ভালো লাগবে। উফ, কথা বলো না তো, আদর করতে দাও। আব্রাহাম রুহানিকে আর কোনো কথা বলতে না দিয়ে রুহানির মুখে মুখ গুজে দেয়। রুহানি কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যে দুজনের জন্য এক অন্যরকম সুখের মুহূর্ত হয়ে ওঠে। রুহানি, রুহানি ওঠো, ভোর হয়ে গেছে, নিজের রুমে যাও। রুহানি, উফ, এই মেয়েটা অসহ্য। এখন যদি কেউ দেখে তাহলে তো আমার কপাল খারাপ। এখানে জিসা আছে, ও যদি দেখে রুহানি আমার সাথে, তাইলে ব্রেকআপ করবে নিশ্চিত। জান একটু ঘুমাতে দাও তো, অনেক জ্বালাইছো, এখন একটু তোমার বুকে শান্তিতে ঘুমাই প্লিজ। ঘুমাও তুমিও, আমার কিন্তু রাগ উঠাবে না। তাহলে রুমে কেউ চলে আসুক আর দেখে নিক তুমি আমার সাথে আছো। যাক, যাহ, ভালোই হবে। তখন সবাই মিলে তোমাকে আর আমাকে ধরে বিয়ে দিবে, আর তখন তোমাকে সবটা সময় কাছে পাবো। যা দুষ্টু, সকাল সকাল কি শুরু করছো হ্যাঁ? আচ্ছা ছাড়ো, সকাল সকাল গোসল করতে হবে আবার, এমনি এই ঠান্ডার সময়। উফ, যাও সরো। আর একবার কাছে শুধু ডেকো, দেখবনি কেমন লাগে। আমার তো লাগবে না জান, যা লাগবে সেটা তোমার। রুহানি আর কিছু না শুনে লজ্জায় আব্রাহামকে ধাক্কা দিয়ে উঠে পড়ে। আব্রাহাম হালকা হেসে নিজে উঠে গোসল ছেড়ে আবার বিছানায় গা এলিয়ে দেয়। 3 দিন সময় কেটে যায়। রুহি যা যা পাইছে এই কয়দিনে সব ঘুরিয়ে দেখাইছে। আজকে আব্রাহামরা বাসায় রওনা দিবে, সেজন্য ঝিনুকের মার্কেটে যায় সবাই। রুহি, কি দেখতেছিলে? কিছু কি নেবেন? না না, কিছু না, এই তো এমনি আপদের চয়েস করে দিচ্ছিলাম, এই আর কি। আপনি কিছু নিচ্ছেন না যে? আপনার ছোট বোন থাকলে নিতে পারেন, খুব খুশি হবে। আমার তো ছোট বড় কোনো বোন নাই, তাহলে কার জন্য নিব? ওয়েট, আপনি চাইলে আপনাকে নিয়ে দিতে পারি। থামেন, আপনি এত সাহায্য করলেন, চলেন আপনাকে একটা ফুল ড্রেস গিফট করি। না, আমি কিছু নিব না। আব্রাহাম রুহির কোনো কথা না শুনে সবার আড়ালে রুহিকে একটা শাড়ির দোকানে নিয়ে যায়। তারপর একটা সাদা শাড়ি কিনে দেয়, সাথে ঝিনুক মালা, কানে দুল, হাতের বেজ বা যা যা লাগে সব কিছু ম্যাচিং করিয়ে দেয়। আপনাকে বললাম আমার কিছু লাগবে না, আর আপনি অযথা এতগুলো টাকা নষ্ট করলেন। উফ, আপনি তো দেখি ভারী একরোখা মানুষ। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনার আম্মুর জন্য কিছু কিনেন। কখনো কি মাকে কিছু গিফট করেছেন? মায়েরা কত খুশি হবে জানেন। ও কখনো কিছু দেওয়া হয়নি, আর আমি মেয়েদের কিছু কিনতে পারি না। আচ্ছা, আপনি তাহলে পছন্দ করে কিনে দেন, আমি সাথে আসি, চলেন। রুহি ঝিনের জিনিস এর সাথে একটা শাড়ি ম্যাচিং করে কিনে দেয়। তারপর সেখানে থেকে দূরে একটা মার্কেট থেকে জুয়েলার দোকান থেকে সেখানে কিছু জুয়েলারি নেয়, আর সেটার সাথে একটা শাড়ি কেনে। আব্রাহামের মা শাড়ি পরে, সেটা রুহি শুনে নিয়েছে আগে। তারপর আব্রাহামের বাবার জন্য সেম কালার একটা পাঞ্জাবি নেয়, যাতে করে মা বাবা একসাথে পরলে সুন্দর দেখায়। বাহ রুহি, আপনার চয়েস আছে বলতে হয়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলেন তো? আপনাকে একবারে আমার কাছে রেখে দেই,
আমি যখন কোনো কাজ করব তখন আপনি আমাকে হেল্প করবেন, তো চলেন আপনাকে আমার করে তাহলে রেখে দেই। রুহি লজ্জা পায়, ছেলেটা কী সব কথা বলতেছে, এসব কেউ বলে নাকি? রুহি কি বলবে, কিছু বলবে না বলবে, সবার থেকে বিদায় নিয়ে বাসায় যায়। যাওয়ার সময় আব্রাহাম রুহির নাম্বার নেয়। বাসায় এসে রুহি আর চুমকি রেডি হতে নেয়। কালকে তারা নিউ ইয়ারের ক্লাস শুরু। চুমকি বয়ফ্রেন্ড তাদের একটা ফ্ল্যাটে 2 রুমের ভাড়া নিয়ে রাখছে। আম্মু কান্না করো না তো, আমি পড়াশোনা করতে যাচ্ছি, মরতে যাচ্ছি না। চিন্তা করো তোমার মেয়ে ভুল কিছু করবে। ভাইয়া, আম্মুকে দেখে রাখিও, আমার তো ফোন আছে, ভিডিও কল করে প্রতিদিন কথা বলবো। রুহিকে কখনো একা দূরে পাঠায়নি, সেজন্য সবার একটু কষ্ট হচ্ছে, কিন্তু পড়াশোনার জন্য তো এ তো ভাবলে চলবে না। রুহি আর চুমকি সবার থেকে বিদায় নিয়ে অন্য শহরে পাড়ি জমায়। হ্যালো, কে বলতেছেন? হ্যালো, কথা বলতেছেন না কেন? কে? হ্যালো হ্যালো, দুর্বাল, কে ফোন দেয়? কথা বলে না, চুপচাপ থাকে কেরে? উফ, সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিল। হ্যাঁ, আপনার জন্য তো এখনও সকাল আছে তাই না? তা মিস রুহি, এখন যদি সকাল হয় তাহলে বেলা হবে কখন একটু বলবেন প্লিজ? আসলে কি আজকে কার জানি প্রথম ক্লাস ছিল। এই চুমকির বাচ্চা, তুই আমাকে ডাকিস নাই কেন? ও আল্লাহ, 9টা বেজে গেছে, ভার্সিটিতে কখন যাব আমি? ইস, এত লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। উফ, নতুন জায়গায় সারা রাত ঘুমাতে পারি নাই, আর সকালে এসে মরার মতো ঘুম ধরছে। আমি যে কলে আছি সেটা কি জানেন? আমার সাথে একটু কথা বলেন রুহি। আপনার কি আমার সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে না? এভাবে ইগনোর করতেছেন কেন? আমি কি খুব খারাপ নাকি? সরি, খেয়াল ছিল না। কেমন আছেন? কি করতেছেন? খাওয়া দাওয়া করছেন? আপনি কি ভার্সিটিতে আছেন? আচ্ছা, বরং কি শুরু হয়ে গেছে? আমাদের কি নতুন ক্লাসে ফুল দিয়ে স্বাগতম করবে না? রুহি একসাথে এত প্রশ্ন শুনে আব্রাহাম থমথম খেয়ে যায়। এক সময় এত প্রশ্ন কেউ করে? আর মেয়েটা মনে হয় নতুন ক্লাস নিয়ে অতিরিক্ত এক্সাইটেড। বেশ কিছুক্ষণ আব্রাহাম চুপ থাকে। আব্রাহাম কথা না বলে দেখে রুহি ওইভাবে ফোন রেখে ফ্রেশ হয়ে চুমকির সাথে খাবার খেতে বসে। প্রায় আধা ঘন্টা পর এসে দেখে এখনও আব্রাহাম কলে আছে। রুহি ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর ফোনটা কানে ধরে বলে, কেন? এক অবাক হওয়া পাখি হয়তো এত কথা শুনে এখনো অবাক হয়ে আছে আমার পানে। আচ্ছা, বলছিলাম কি, আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তা সেই আমার মুখপানে চেয়ে থাকা পাখিটাকে এবার মুখ খুলে কথা বলবে? আব্রাহাম লজ্জিত হয়। সে আসলে ভাবছিল এতক্ষণ রুহিকে নিয়ে। ফোনটা তবে ইচ্ছা করেই কাটে নাই, স্পেশালভাবে। আর কিভাবে কাউকে মায়া ফেলতে হবে সেটা আব্রাহাম খুব ভালো করে জানে। সরি, আমি আপনার কণ্ঠে এতটাই মগ্ন ছিলাম যে আপনার সাথে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে কি এত ছটফট করে কথা কেউ বলেনি আমার সাথে? আমার মনে হয় আপনি প্রশ্ন করে মেরে দিবেন কোনো একদিন। আচ্ছা, কই এখন আপনি? ভার্সিটিতে কখন আসবেন? এই তো আমরা রিকশায় আছি, যাচ্ছি। আপনার সাথে কি দেখা হবে? এত বড় ভার্সিটিতে আপনাকে কি আমরা খুঁজে পাবো? আপনার জন্য না হয় আমি কষ্ট করে খুঁজে নিব, সমস্যা নেই। আপনার পায়ে ধুলো আমাদের ভার্সিটিতে পড়বে। ইস, ভাবতেই মনটা খুশিতে ব্যাকুল হয়ে উঠতেছে। হয়েছে, আপনাকে এত পাম মারতে হবে না। আচ্ছা, কি করতেছেন? আপনি ভার্সিটিতে আছেন কি? হ্যাঁ, লজ্জা পেতে হবে না আর আপনাকে। আচ্ছা, আপনি সাবধানে আসেন। রাস্তায় ফোনে কথা বলা উচিত না। আমি তাহলে রাখি। আব্রাহাম ফোন কেটে দেয়। তারপর রাহুল আরও হাসিতে মেতে ওঠে। তবে রাহুলের মন খারাপ আজ। সে একজন সত্যি ভালোবেসেছিল, ভাবতেছে সব ছেড়ে তাকে নিয়ে বাকিটা জীবন কাটাবে। আর সেই মেয়েটা তার থেকে সত্যি বলে দিয়েছে। মেয়ে নিয়ে মজা ফুর্তি যা করেছে সব কিছুই। মেয়েটা রাহুলকে ভালোবাসতো, তাই সব মাফ করে দিয়ে রিলেশনে রয়ে গেল। তাহলে আপনার পায়ের ধুলো আমাদের কলেজে পড়লো। এই নেন, আপনি ফুলের জন্য মন খারাপ করে আছেন, বেশি ফুল পান নাই, সেজন্য আপনাকে দেওয়ার জন্য স্পেশালভাবে এতগুলো ফুল জোগাড় করলাম আমি। আপনি এতক্ষণ কই ছিলেন? একটা ক্লাস করলাম, আপনার দেখা পেলাম না। আপনি দেখি এখন একটু স্পেশাল হয়ে যাচ্ছেন আমার কাছে। ওয়াও, এতগুলো ফুল, ধন্যবাদ। রুহি ক্লাসে আসতে লেট করেছে। সে ফুল একটা পাইছে, আর তার ফুল প্রিয় একটা পেল কেন সেটা নিয়ে খুব মন খারাপ হয়ে আছে। আব্রাহাম দূর থেকে সব দেখে না দেখায়নি। একটা ক্লাস শেষ করে তারপর একটা বড় ফুলের বুকে এনে রুহিকে দেয়। রুহি তো অনেক খুশি। তারপর চুমকির দিকে তাকিয়ে একটা চোখ টিপ দেয়। চুমকি নিজে হাসি থামাতে না পেরে সেখান থেকে চলে যায়। আচ্ছা সিনিয়র, আপনি জানেন কতটা সুন্দর? আপনার থুতনিতে থাকা তিলটা না খুব আকর্ষণ করে সবাইকে। ইস, আপনি মেকআপ করে তিলটা লুকিয়ে রাখেন তো, না হয় দেখতেন আপনার তিলটাতে কেউ কলঙ্কের দাগ লাগিয়ে দিবে। ইস, তাই বুঝি? তা সবার আকর্ষণ নাকি আপনাকে আকর্ষণ করে শুধু কোনটা? এই যে দেখেন, আরও একটা তিল আছে কপালে, তবে সেটা চুল দিয়ে লুকিয়ে রাখি আমি সব সময়। আপনি চাইলে বুদ্ধি করে দেখতে পারেন।
রুহি মুখ বাঁকিয়ে হাসে, তারপর কিছু উঁচু হয়ে আব্রাহামের কপালে ফু দিয়ে ফুলগুলো উড়িয়ে দেয়। আব্রাহামের মায়াভরা চোখে রুহি দেখে রুহির ঠোঁটে হাসি লেগে আছে। ওই সিনিয়র, আপনি জানেন না আপনার এই তিলটা তো আরও আকর্ষণজনক। ইস, এই তিলে যদি কলঙ্কের দাগ লাগাতে পারতাম তাহলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মনে করতাম। এই আপনি আমাকে সিনিয়র বলতেছেন কেন? ভাইয়া বা নাম ধরেও তো সম্বোধন করতে পারেন। আর লাগান না কলঙ্কের দাগ। আপনার কলঙ্কের জন্য না হয় আমি প্রস্তুত। না, অন্য একদিন যখন দেখব সেটা দেওয়ার মতো যোগ্যতা আমার হয়েছে। আর রইল সিনিয়র বলা, আপনি আমার সিনিয়র, তাই সিনিয়র বলে ডাকি। ভাইয়া বলে সম্বোধন করতে আমার কেমন জানি লাগতেছে। এই মেয়ে কি এত তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে গেল? বাচ্চা স্বভাবের যে। ইস, খুব সহজে একে তো বেডে আনা যাবে। তাছাড়া কেন জানি এই মেয়েটার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলতেছি। এই, আপনি কি বিড়বিড় করতেছেন? চলেন, চুমকি দূরে দাঁড়িয়ে আছে, ওর কাছে যাই। এরপর তো আবার একটা ক্লাস করতে হবে। আপনার সাথে কথা বলতে বলতে একটা ক্লাস মিস হয়ে গেল। আমার জন্য তো সমস্যা নেই, আপনার পর আমি বুঝিয়ে দিব। আচ্ছা আপনি যান, আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে, তাদের কাছে যাই। নয়তো ভাববে এতক্ষণ কোন মেয়ের সাথে টাঙ্কি মারতেছি। আব্রাহাম কথাটা বলে চলে যায় সেখান থেকে। দূর থেকে একজন এসব কাণ্ড দেখে প্রচুর রেগে যায় রুহির উপর। সে রাগ করে সেখান থেকে জায়গা ত্যাগ করে। রুহি আর চুমকি সব ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। রিক্সা আসায় চুমকি তাড়াতাড়ি এগিয়ে যায়। তখন পিছন থেকে একজন চিল্লিয়ে ওঠে, চুমকির মতো চুমকি দিয়ে বিজলির মতো কে গেল রে? ওই তো কমিসুদ্দিনের বেটি। আশেপাশে যারা ছিল সবাই তারা খিলখিল করে হেসে ওঠে। চুমকি একটু তাড়াতাড়ি হাঁটতেছে আর ওইটা নিয়ে আব্রাহাম মজা করে কথাটা বলে। আর তার উত্তরে রুহি মিলিয়ে পরে কথাটা বলে। এতে সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ানোর মতো অবস্থা। রুহি আর আব্রাহাম নিজেও হাসতে থাকে। চুমকি রাগ করে একাই রিক্সা ধরে বাসায় যায়। রুহি রিক্সার পিছনে দৌড় দেয়, কিন্তু লাভ হয় না। চলেন আমি আপনাকে রেখে আসি। আপনার ফ্রেন্ড তো রাগ করে চলে গেল। আপনি বরং আমার বাইকে চড়েন, আমি আপনাকে বাসায় দিয়ে আসবো। আপনার বাসা যেখানে, সেখান থেকে আমার বাসা আর একটু সামনে। না ঠিক আছে, আপনি যান, আমি একা যেতে পারবো সিনিয়র। আপনাকে আমার জন্য চিন্তা করতে হবে না, আমি রিক্সা ধরে যেতে পারবো। রুহি ওঠো, আব্রাহাম তোমাকে নেমে দিয়ে আসুক, সমস্যা কি? আজকে প্রথম পরিচয় না আমাদের। উঠে পড়ো, আমরা তো আগে থেকেই পরিচিত, তাই না? তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? না ভাইয়া, ভয় পাবো কেন? আপনারা কষ্ট করতে যাবেন কেন? আমি তো শুধু সেটাই বলছিলাম। তাছাড়া রিক্সা যাওয়া আসা করতেছে, তাই আমার যেতে সমস্যা হবে না। আরে পাগল মেয়ে, তোমরা যে বাসায় উঠেছো সেখান থেকে আমরাও 10 মিনিট গেলে আমাদের বাসা। তো তোমাকে নেমে দিয়ে আমরা যেতে পারবো, তাই না? তোমাকে বলতেছি, আব্রাহাম স্যারও তো হয়তো আমাদের পছন্দ করে নাই। রাহুলের কথাটাতে কাজ করে। রুহি আব্রাহামের বাইকে উঠে পড়ে। রুহি সেখানে থাকে, সেখানে কার বাসার ঠিকানা দেয়। আব্রাহাম রুহির বলা কথা অনুযায়ী গিয়ে নামিয়ে দিয়ে টাটা বলে সেখান থেকে চলে আসে। এসে দেখে চুমকি দরজা দাঁড়িয়ে আছে, চাবি তো রুহির কাছে। দরজা খুলবে কীভাবে? আমাকে রেখে আসলি কেন? এখন কেমন লাগে? মজা লাগে দাঁড়িয়ে থাকতে? রাগ করে তো খুব একা একা আসলি। যা এখন দরজা খুলে ভেতরে যা, আমি চাবি দিব না তোকে। তুই কেমনে যাবি, যা। আমি মোটেই দেরি করি নাই, মানে এখানে দাঁড়িয়ে নেই, মাত্র আসলাম। আর তুই বাইকে আসলি, তাই তোর সময় লাগেনি গাধি। দরজা খোল আর ভিতরে ঢুকতে দে। গোসল করে ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, রান্না করা আছে না? আমার ক্ষুধা লাগতেছে, আগে পেট ভরে খাই, তারপর বাকি কাজ আমার। তুই ঘুমাবি না মরবি সেটা তোর কাজ, আমার সেটা নিয়ে ভাবলে চলবে না। হুমকির কম তো চুমকি দিয়ে বিজলির মতো কে গেল রে? চুমকি সেই হয়েছিল তখন দোস্ত। উফ, যা মজা লাগছে মাইরি, সব বোঝাতে পারবো না। সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো হয়েছিল। তুই না আসলে তুইও দেখতে পারতিস। চুমকি আর কোনো রেসপন্স পায় না রুহির। ওর ব্যাগ রেখে ওইভাবে বিছানায় গা এলিয়ে দিয়েছে। তার ঘুম পাইছে মোট কথা। এখন আকাশ পাতাল তফাৎ হয়ে গেলেও সে ঘুমাবে, কেউ তাকে আটকাতে পারবে না। সিনিয়র, কি করতেছেন? দুপুরে খাওয়া দাওয়া করেছেন? আর আপনার ফ্রেন্ড কি তখন কার জন্য রাগ করছে? আসলে এমনি কথাটা তখন বলছিলাম, আপনি আবার পরের লাইনটা বলে আরও একটু মজা বানাই ফেলছেন। আরে সেসব নিয়ে ভাববেন না, ও ঘুমাইছে, ঘুম পাগলি একটা। আমি তো বসে বসে গল্প পড়তেছি। আপনি কি করতেছেন? খাওয়া দাওয়া করছেন? আপনাকে যে ফোন করলাম এতে আপনি কি আমার উপর রাগ করছেন? আসলে তখন চুমকির কারণটা নিয়ে খারাপ লাগছিল, সে কারণে ফোন করলাম আর কি। সরি, ভুল করলে মাফ করবেন। আরে কিছু মনে করি নাই সিনিয়র। আচ্ছা, আপনি তো বললেন না আপনার বাবা মায়ের জন্য যে জিনিস কিনে আনলেন,
তারা খুশি হননি? খুশি হয়েছি। আর আম্মু তো কান্না করে দিছে। কখনো এমন কিছু গিফট করি নাই তো সেজন্য। আপনাকে আবারও ধন্যবাদ। আপনার জন্য আমি বাবা মায়ের হাসি মুখ দেখতে পেলাম। ওনারা খুব খুশি হয়েছে আমার থেকে গিফট পেয়ে। আমি তো আপনাকে বলছিলাম যে ওনারা খুশি হবে। যাক, ভালোই হয়েছে। রাতে খাইছেন? আর কই আছেন? এত শব্দ আসতেছে কিসের? আব্রাহাম ভরকে যায়, সে বাইরে আসে কিন্তু কোনো শব্দ হচ্ছে না তো। গাড়ি চলাচলের শব্দও পাওয়ার কথা না, মেয়েরা কিভাবে শব্দ পাবে? শব্দ পাচ্ছেন আপনি? আমি তো রুমে আছি, শব্দ পাওয়ার কথা না তো। যাই হোক, রাখি। কাল বেঁচে থাকলে কথা হবে। আর ভার্সিটিতে তো আসবেন, তাই না? হুম। রুহি ফোনটা কেটে দিয়ে একজনের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে, তারপর রাতে ডিনার করে পড়তে বসে। সব কিছুর ঊর্ধ্বে পড়াশোনা, তাই এটাকে অবহেলা করা যাবে না। আইন নিয়ে পড়াশোনা, সব কিছুই একটু ভালোভাবে নজর রাখতে হবে তাকে। তোর কি মনে হয় আব্রাহাম, মেয়েটা তোর প্রেমে পড়বে? আচ্ছা আব্রাহাম, তোকে একটা কথা বলি, তবে রাগ দেখাতে পাবি না, আগেই বলে রাখলাম। বলো। আমি কুলসুমকে সত্যি ভালোবেসে ফেলেছি রে। ওকে ছাড়া ভালো লাগতেছে না কিছু। জানি ওর সাথে রিলেশন থাকাকালীন অন্য মেয়ের সাথে মিশেছি, কিন্তু এখন ওকে ছাড়া সত্যি আমি অচল। তাহলে ভালো রাগ করবো কেন? তুই সব কিছু ছেড়ে একজনকে নিয়ে থাকতে পারলে তো আমি খুশি। তাছাড়া তুই তো মাত্র 2টা রিলেশন করছিস, যদিও একটার সাথে অন্যরকম রিলেশনে ছিলিস। যাই হোক, কুলসুমকে নিয়ে হ্যাপি হ। হ্যাঁ, আমার সব কথা ওকে বলেছি, তাও আমাকে মেনে নিয়েছে। যাই হোক, তোরে ওই এটা বলতে চাইছিলাম, আর মেয়েদের সাথে এত খেলা করিস না। মেয়েগুলো তো ইচ্ছা করে তোর কাছে আসে না, ওদের জীবন নষ্ট করে লাভ কি বল? আমি যাদের কাছে টানছি তারা কেউ ভালো না, জানিস? ওরা 2-1টা রিলেশন ঠিকই করেছে, ছেলেদের ধোকা দিছে, সব খোঁজ রাখছি আমি। সেজন্য আমি ওদের অন্যভাবে কাছে টেনে কষ্ট দেই। তাহলে রুহিও কি তাহলে কাউকে কষ্ট দিছে? আর মেয়েটা দেখে মনে হয় অনেক অবুঝ। তার মাঝেও গন্ডগোল আছে। আসলে না, মেয়েটার এমন ব্যাকগ্রাউন্ড নাই। তাছাড়া মেয়েটাকে আমার ভালো লাগছে। ওকে তো আমি আগে থেকে চিনতাম না, ওকে সেদিন কক্সবাজারে প্রথম দেখছি। তাহলে এসব বাদ দে রে ভাই, মেয়েটার জীবন নষ্ট করিস না, সব কিছু ছেড়ে দে, ভালো হ। মেয়েটা অবুঝ, কষ্ট পেলে হয়তো মরেই যাবে। আমার ওকে চাই মানে চাই, যেভাবেই হোক ওকে ভালো লাগছে, আমার মনে ধরছে। এসব বলিস না, রেগে যাব কিন্তু। চল বাসায় যাই। হোটেলে আসলাম, তোর কথা শুনে মন মেজাজ খারাপ হয়ে গেছে। আর কিছুর ইন্টারেস্ট নাই। রাহুলও কথা বাড়ায় না, তারা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন আব্রাহাম ভার্সিটিতে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে রুহির সাথে। রুহিও যে আব্রাহামকে ছাড়া কিছু ভাবতে পারে না। ভার্সিটিতে প্রায় 2 মাস সময় কেটে যায়। আব্রাহাম আর রুহি কিছুদিন গেল ভালোই কাটে। সব সময় ধরতে গেলে ফোনে কথা বলে তারা। চুমকি, তুহিন ভাইয়া তোর বিয়েতে আসবে? লে, আর কি দেখা লাগবে থুক্কু। তুহিন তো তোর নিজের ভাই। যাই হোক, এই ভুল করিস না, আব্রাহামকে ইনভাইট করার দরকার নেই। আরে তোরা সময় কাটাতে পারবি একসাথে। তাছাড়া তোরা তো আবার একসাথে লেগে থাকিস, মনে হয় শরীরের সাথে শরীর জোড়া লাগা। তা প্রেমে পড়লি নাকি বোন? প্রেম আর আমি, আল্লাহ দড়ি ফালাও, আমি উপরে উঠে যাব। শোন, আমি পড়াশোনা করতে আসছি, প্রেম করতে আসি নাই। ওকে, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। আব্রাহাম আমার সিনিয়র। ও, তা সিনিয়রকে ভাইয়া বলতে হয়, জানিস না? তাহলে তুই সিনিয়র বলিস, ভাইয়া বলিস না কেন? আমার তো সন্দেহ হচ্ছে তুই না আবার ডুবে ডুবে জল খেয়ে ফেলিস। তুই আব্রাহামের নাম ধরে রাখছিস কেন? তুই ভাইয়া বলিস না কেন? সর, একদম আমাকে রাগাবি না। আর আমি সিনিয়র কেন বলি সেটা তুই জানিস, তাই আমার থেকে জিজে শুনতে আসিস না। ওদের ঝগড়ার মাঝে কলিং বেল বেজে ওঠে। রুহি রেডি হওয়া শেষ, আর 2 দিন পরে চুমকির বিয়ে, সেজন্য তারা বাসায় যাচ্ছে। তখন চুমকির কথায় রুহি কিছুটা রাগ দেখায়। চুমকি গিয়ে দরজা খুলে দিলে 2 জন ভিতরে আসে। চুমকি কিছু কথা বলে ভিতরে আসতে বলে। চুমকি চল, আমার রেডি হওয়া শেষ। আমি সব রুমে তালা দিয়ে দিছি। এখন তাড়াতাড়ি কর, নয়তো গাড়ি ছেড়ে চলে যাবে, আমরা আর গাড়ি ধরতে পারবো না। কেমন আছেন রুহি? আপনাকে সুন্দর লাগতেছে। বাসায় যাবেন? এতে এত সুন্দর করে সাজার কি আছে? আব্রাহামের কণ্ঠ শুনতে পেয়ে চমকে যায় রুহি। তার সামনে আব্রাহাম আর রাহুল দাঁড়িয়ে আছে, তার মানে তারা ও যাবে। চুমকি আগে ওদেরকে বলছে এবং ঢং ধরে তার থেকে শুনতে চাচ্ছিল। আব্রাহাম পুরোনায় আবার সব কথা বলে। কেমন আছেন রুহি? আপনাকে সুন্দর লাগতেছে। বাসায় যাবেন? এতে এত সুন্দর করে সাজার কি আছে? রুহি নিজের দিকে তাকিয়ে দেখে সে কি সত্যি সেজেছে। সে তো বোরকা আর হেজাব বাঁধছে। বুঝলে আব্রাহাম কেন কথা বলতেছে, তাই আড়ালে হাসে। তারপর সবার সাথে বাস স্টেশনে চলে আসে আর বাসে উঠে পড়ে। রুহি জানালার সাইডে গিয়ে বসে পড়ে। তখন চুমকি সেই সিট না বসে অন্য একটা সিটের জানালার সাইডে এসে বসে। চুমকি এখানে বস, টিকিট তো এই সিটে। আর তুই ওখানে বসেছিস কেন? তোর কোন জামাইয়ের জায়গায় ওইটা? হ্যাঁ, আজকে শরীর ভালো লাগছে না, 2 দিন পর বিয়ে, তাই অসুস্থ হতে চাই না। জানালার সাইডে আমিও বসবো। আর এটা আব্রাহাম, ওদের সিট, এখানে রাহুল ভাইয়া বসুক।
আর ওখানে আব্রাহাম। চুমকি, তুমি আমার নাম ধরে বলে কেন? আমি তোমার সিনিয়র, কিন্তু কখনো ভাইয়া বলতে দেখি নাই। রাহুলকে ঠিকই ভাইয়া বলো, আর আমাকে বলো না কেন? আব্রাহাম রুহির পাশে বসতে বসতে কথাটা বলে। এতে চুমকি কোনো ভাবান্তর হয় না। চুমকি মনে মনে আব্রাহামের 14 গোষ্ঠী উদ্ধার করে সিটে হেলান দেয়। আব্রাহাম চুমকির উত্তর না পেয়ে রুহির দিকে তাকায়। রুহি গানে ইয়ারফোন গুঁজে কিছু করতে ব্যস্ত। আপনি উঠবেন নাকি সারাদিন রাত ঘুমাবেন গাড়িতে? আমরা এসে গেছি আপনার গন্তব্যে, আর আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন? ছি ছি রুহি, আপনি গাড়িতে এত ঘুমান কিভাবে? আব্রাহামের কথায় রুহি চোখ মেলে তাকায়। সে সারা রাস্তা না ঘুমিয়ে আসছে, বরং আব্রাহাম ঘুম পাড়ছিল। তখন আব্রাহাম রুহি কয়েকবার তাকাচ্ছিল। রুহি রেসপন্স না করে সেজন্য ভাবতেছে রুহি ঘুমিয়ে পড়েছে। রুহি এইটা খুব ভালো করেই পারে, না ঘুমিয়েও ঘুমের ভান ধরে থাকতে পারে, অ্যাক্টিংটা। ও সরি, কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। চলেন, চুমকি দেখি নেমে গেছে। উফ, আমার ব্যাগ কই? রাহুলকে দিছি, ও নিয়ে গেছে, চলেন আপনি। ইস, এত ঘুম আপনার? কতবার ডাকছিলাম একটু গল্প করবো সেজন্য, কিন্তু না, আপনি তো ঘুমিয়ে ঘুমিয়ে কই হারান কে জানে। আপনার ঘুমের ঘরে কেউ উঠিয়ে নিয়ে গেলেও দেখি আপনি জানতে পারবেন না। রুহি হালকা হাসে, তবে উত্তর করে না। আব্রাহাম অবাক হয়, রুহি আজকে তাকে ইগনোর করতেছে, কথা বলতেছে না তেমন কোনো প্রয়োজন ছাড়া। আব্রাহামের খুব খারাপ লাগে, কেন যেন বুকে একটা কষ্ট অনুভব হয়। সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু এখানে সব কিছু ঠিকঠাক থাকবে না, কারণ বিয়ের বাড়িতে তুহিন আছে, আর তুহিন আগে থেকে রুহিকে পছন্দ করে। এবার গল্পের আসল টুইস্ট আসতে চলেছে, আর এখানে যে তুহিনের সাথে আব্রাহামের কি হতে চলেছে শুধু দেখতেই থাকুন। এখন দেখা যাক শেষ পর্যন্ত রুহি কার হয়, তুহিনের নাকি